আসসালামু আলাইকুম। তোমাদের ফিজিক্সের ১ নম্বর অ্যাসাইনমেন্ট করতে গিয়ে সবারই কম বেশি সমস্যা হচ্ছে। এটা আমি চিন্তা করে দেখছি এই সমস্যা হওয়ার একটাই কারণ হইতে পারে তোমাদের আসলে এই অধ্যায়ের হয়তো বেসিকটা একটু দুর্বল, অথবা তোমরা এত বড় বড় অঙ্ক ডিরেক্ট করতেছো তাই তোমরা জিনিসগুলো বুঝতেছো না। তাহলে আমি চেষ্টা করব তোমাদের আজকে এই লেকচারটার মাধ্যমে ১ নম্বর অ্যাসাইনমেন্টটা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার। আমার এই লেকচারে থাকবে ভৌত রাশি আর পরিমাপ অধ্যায়ের এই অঙ্কগুলো করতে যে থিওরি দরকার, যে সূত্র দরকার, তারপরে শুরুতে কিন্তু আমি ছোট ছোট কিছু অঙ্ক এক্সট্রা করায় দিব, কারণ ওই অঙ্কগুলোর মাধ্যমেই তোমাকে আমি তৈরি করব যে তোমরা যাতে অ্যাসাইনমেন্টের অঙ্কটা বুঝো। ওকে, কারণ ডিরেক্ট অ্যাসাইনমেন্টের অঙ্কগুলো এত কঠিন দিছে, ডিরেক্ট করতে গেলে তোমরা বুঝবে না। আগে কনসেপ্টগুলো বা ছোটো ছোটো অঙ্কের মাধ্যমে আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে হবে। তাহলে শুরু করি। দেখো, শুরুতেই দেখো এখানে একটা মিটার স্কেল আছে না, এটা সেন্টিমিটারে দাগাঙ্কিত। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, মানে এই স্কেল দ্বারা তুমি সেন্টিমিটারের নিচে কোনো জিনিস মাপতে পারবা না। তাহলে উপরে চিন্তা করে একটা বস্তু আছে, এই বস্তুর দৈর্ঘ্য যদি তুমি মাপতে চাও, এই বস্তুটা যদি দৈর্ঘ্য মাপতে চাও, তুমি দেখো এর দৈর্ঘ্যটা কি ৭-এর চেয়ে একটু বেশি না? যেহেতু এটা সেন্টিমিটারে দাগাঙ্কিত আর এর দৈর্ঘ্য দেখো ৭-এর চেয়ে একটু বেশি, তার মানে কি এই বস্তুর দৈর্ঘ্য তুমি এই স্কেল দ্বারা অ্যাকুরেটলি মাপতে পারবা? কখনোই পারবা না। এই কারণে এই বস্তুর দৈর্ঘ্য যদি তুমি এই স্কেল দ্বারা মাপো, এখানে কিন্তু একটা কি চলে আসবে? ত্রুটি চলে আসবে। যে ত্রুটিটা আসবে সেটাকে বলি আমরা চূড়ান্ত ত্রুটি। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি তুমি কোনো জিনিস পরিমাপ করতে যাও, সেইখানে পরিমাপের যে ত্রুটিটা যুক্ত হবে, ওকে, সেটাকে বলি আমরা চূড়ান্ত ত্রুটি। এই চূড়ান্ত ত্রুটিটা মনে রাখবা। তোমার এই ক্ষেত্রে কি ৭-এর একটু বেশি না? কত হবে আমি একটু পরে বলতেছি। ৭-এর একটু বেশি না? তাহলে বস্তুর দৈর্ঘ্যটা কত হবে? ৭ প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এই 0.5 কেন হবে আমি একটু পরে বলতেছি। তার মানে তুমি এখানে যে বস্তুর দৈর্ঘ্য পাবা সেটা ৭-এর সাথে প্লাস 0.5 বেশিও হইতে পারে, মাইনাস 0.5 কমও হইতে পারে। অর্থাৎ তোমার বস্তুর দৈর্ঘ্য অ্যাকুরেটলি যদি বলতে চাও কাউকে, হ্যাঁ, তাহলে বলবা যে এই বস্তুর দৈর্ঘ্য, এটা থেকে 0.5 বিয়োগ করো, অর্থাৎ 6.5 হতে 0.5 যোগ করো, 7.5 পর্যন্ত যে কোনোটা হইতে পারে। তুমি যদি এই বস্তুর দৈর্ঘ্যটা এই স্কেল দ্বারা মাপো, তাহলে এই বস্তুর দৈর্ঘ্য 6.5 হতে 7.5 যে কোনোটা হইতে পারে। ওকে, তাহলে এখন তুমি বলতে পারো যে ভাই এটা 7-এর চেয়ে একটু বেশি, এখানে কেন প্লাস মাইনাস 0.5 আমি চূড়ান্ত ত্রুটি ধরলাম? চূড়ান্ত ত্রুটি বের করার একটা সূত্র আছে। চূড়ান্ত ত্রুটি বের করার সূত্রটা কি? প্লাস মাইনাস ন্যূনতম পরিমাপযোগ্য একক, অর্থাৎ স্কেল দ্বারা সর্বনিম্ন তুমি যে জিনিসটা মাপতে পারবা, যে এককটা। যেমন এই জিনিসটার দ্বারা আমি সর্বনিম্ন কতটুক সূক্ষ্মভাবে মাপতে পারি? 1 সেন্টিমিটার না? যে কোনো বস্তুর দৈর্ঘ্য আমি অ্যাকুরেটলি কতটুক মাপতে পারবো? 1 সেন্টিমিটার। তাহলে ন্যূনতম পরিমাপযোগ্য এককের অর্ধেকটাই হবে তোমার চূড়ান্ত ত্রুটি, অর্থাৎ প্লাস মাইনাস ন্যূনতম পরিমাপযোগ্য একক ডিভাইডেড বাই 2। তাহলে এই ক্ষেত্রে আমার ন্যূনতম একক হইল 1, তাইলে আমার চূড়ান্ত ত্রুটি হবে প্লাস মাইনাস 1/2, মানে প্লাস মাইনাস 0.5। এই ক্ষেত্রে এটা এখন আসলে দুইটা এক্সাম্পল করি, তাহলে চূড়ান্ত ত্রুটি বের করা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এটা দেখো তো, পাশের চিত্রের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি বের করো বলছে, এই চিত্রে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটিটা কত হবে বলো তো ভাই? আমরা কি জানি? প্লাস মাইনাস ন্যূনতম পরিমাপযোগ্য একক, তোমার যে স্কেলটা, তাহলে এই স্কেলে ন্যূনতম কতটুক পরিমাপ করতে পারি? 1 সেন্টিমিটার। তাহলে এই যে 1 সেন্টিমিটার বাই 2, তাইলে এই স্কেলের তোমার চূড়ান্ত ত্রুটি হবে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। এখন অবশ্য এইটা এক্সাম্পল দুইটা ভালো করে খেয়াল রাখো। যদি কোনো স্কেল দ্বারা ন্যূনতম 10 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়, তাইলে ওই স্কেলের চূড়ান্ত ত্রুটি কত সেটা বের করতে বলছে। এই স্কেল দ্বারা, আগে তো এই স্কেল দ্বারা আমি ন্যূনতম 1 সেন্টিমিটার মাপতে পারতাম, চূড়ান্ত ত্রুটি 1-এর অর্ধেক। আর এই স্কেল দ্বারা বইলা দিচ্ছে আমি ন্যূনতম কতটুকু মাপতে পারবো? 10 সেন্টিমিটার। অর্থাৎ 10 সেন্টিমিটারের ছোটো কোনো জিনিস মাপতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমার চূড়ান্ত ত্রুটি কত হবে? এটা এখন তোমরা মোটামুটি বুঝে ফেলছো, তাই না? চূড়ান্ত ত্রুটি হবে প্লাস মাইনাস ন্যূনতম পরিমাপযোগ্য একক, এই স্কেলের ক্ষেত্রে কিন্তু 10/2, অর্থাৎ হবে প্লাস মাইনাস 5 সেন্টিমিটার। তাহলে সিম্পল আবারও বলি, তুমি যে স্কেলটা নিবে সেই স্কেলে দেখবা সর্বনিম্ন কত একক মাপতে পারো, সেটার অর্ধেকই হবে তোমার চূড়ান্ত ত্রুটি। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে তোমরা একটু পরে দেখবা ক্ষেত্রফল বা আয়তন নির্ণয়ের সময়, এখানে তো শুধু একটাই দৈর্ঘ্য দেয়া আছে, তাই বা প্রস্থ যেটাই হোক, চূড়ান্ত ত্রুটি একটা পাইছো। তোমরা কিছুক্ষণ পরে আমি একটা অঙ্ক করাবো, দেখবা চূড়ান্ত ত্রুটি একই অঙ্কে 2-3টা পাইছো। মানে ক্ষেত্রফল নির্ণয়ের সময় দেখবা চূড়ান্ত ত্রুটির মান 2টা পাচ্ছ,
আয়তন নির্ণয়ের সময় এরকম দুইটা পাবা। সেই ক্ষেত্রে কোন মানটা নিব? সেই ক্ষেত্রে আমরা বড় মানটাই নিব। মানে একটা অঙ্কে যদি বা একই জায়গায় যদি একাধিক চূড়ান্ত ত্রুটি আসে, তাহলে অঙ্কে কোন চূড়ান্ত ত্রুটির মানটা আমরা ইউজ করব? বড়টা। কেন বড়টা? কারণ চূড়ান্ত ত্রুটির বড় মানটা মানে কি ত্রুটি, মানে আমার হিসাবে আমি নিব বড় মানটাই নিব, এই কারণে যে আমি দেখব সবচেয়ে বেশি কী পরিমাণ ত্রুটি হইতে পারে আমার হিসাবে। ছোটোরা নিলে কিন্তু আমার 100% অ্যাকুরেট হইল না, বিশ্বাসযোগ্য হইল না। কাউকে যদি বলো যে তোমার সর্বোচ্চ এত ত্রুটি হইতে পারে, এটাই কিন্তু বিশ্বাসযোগ্য, তাই না? মানে এরর বইলা দিবা যে প্যাকেটের গায়ে বা কোথাও লিখে দিবা যে এখানে এরর ± এত % সর্বোচ্চ, তাই না? তাহলে চূড়ান্ত ত্রুটি বের করার সময় যদি চূড়ান্ত ত্রুটির একাধিক মান আসে, তাহলে কিন্তু এই কারণেই আমরা বড়টা নিব, যাতে ভুল আসলে বেশিটাই আমি দেখাবো মানুষজনকে, আমি কমটা দেখাবো না। তারপরে আপেক্ষিক শতকরা ত্রুটিটা আমরা বের করতে পারি। আপেক্ষিক মানে শতকরা হিসাবে তোমার কতটুক ত্রুটি হচ্ছে হিসাবে। এটা হলো ডিরেক্ট কতটুক স্কেল দ্বারা হিসাব করতে গিয়ে কতটুক হচ্ছে কত, মানে কতটুক একক। আর এটা হচ্ছে কি আপেক্ষিক শতকরা ত্রুটিটা হচ্ছে 100-তে কনভার্ট করলে কত আসে। ওকে, এইটার সূত্রটা হচ্ছে চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত মান দ্বারা তুমি ভাগ করে দিয়ে 100 দ্বারা গুণ করে দিলেই পার্সেন্টেজে চলে যাবে। তাহলে আপেক্ষিক শতকরা ত্রুটির সূত্রটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100। ওকে, তাহলে তুমি শতকরা হিসাবে ত্রুটি কতটুক হয়েছে সেটা পেয়ে যাবা। এখানে চূড়ান্ত ত্রুটি তো তুমি এইভাবে বের করতেই পারবা। আর 2 নম্বর হচ্ছে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান মানে তুমি হিসাব করে যেটা পাইছো ইন্টু 100। আর নির্ভুলতার পরিমাণ, এটা হলো ত্রুটির পরিমাণ, শতকরা ত্রুটির পরিমাণ। তাহলে নির্ভুলতার পরিমাণ বা সূক্ষ্মতার পরিমাণ কত হবে? 100 থেকে যদি ত্রুটি বাদ দিয়ে দাও, তাহলে ওইটাই তো নির্ভুলতার পরিমাণ, ওইটাই দিচ্ছি। দেখো 100 মাইনাস আপেক্ষিক শতকরা ত্রুটি। সিম্পল না? তুমি দেখলা যে 100-র মধ্যে চিন্তা করো 10 ভাগ ভুল হয়েছে, তাহলে ঠিক হয়েছে কত? 100 মাইনাস 10 মানে 90 ভাগ, এইটাই একই। ত্রুটি হয়েছে এত %, তাহলে 100 থেকেই ওইটা বিয়োগ করে দিলে কতটুকু সঠিক বা সূক্ষ্মতা বা নির্ভুলতা হয়েছে সেটা তুমি পেয়ে যাবা। এখন আসলে ছোটো ছোটো দুইটা অঙ্ক করি, তারপরে আমরা অ্যাসাইনমেন্টের অঙ্কটা করব, তাতে তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন তোমরা এই 1 নম্বর অঙ্কটা দেখো তো। এখানে বলছে জাকির দোকান হতে রুলার কিনলো। রুলার মানেই কিন্তু স্কেল। রুলারে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ দেয়া আছে। উক্ত রুলার দিয়ে সে একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে পেল 12 সেন্টিমিটার। তার পরিমাপের আপেক্ষিক শতকরা ত্রুটি বের করো। তাহলে জাকির যে রুলারটা কিনলো, সেই রুলারে কি আছে? সেন্টিমিটারে দাগ দেয়া আছে। মানে এই রুলার দিয়ে সে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপতে পারবে? এটার মতো আর কি 1 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটিটা কত হবে বলো তো ভাই? চূড়ান্ত ত্রুটি আমরা কি জানি? সর্বনিম্ন যতটুক মাপা যায় তার অর্ধেক। তাহলে জাকিরের রুলার যেহেতু সেন্টিমিটারে, মানে এটার মতো সেন্টিমিটারে দাগাঙ্কিত 1 2 3 4 এরকমে, তাহলে সর্বনিম্ন কতটুক মাপতে পারবা? 1 সেন্টিমিটার, তার অর্ধেক। তাহলে জাকিরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে ±0.5 সেন্টিমিটার। বুঝতে পারছো তো? কারণ জাকির যে রুলার কিনছে সেই রুলার দিয়ে তুমি 1 সেন্টিমিটারের নিচে মাপতে পারবা না। তাহলে জাকিরের চূড়ান্ত ত্রুটি হইতে পারে ±0.5 সেন্টিমিটার। আর জাকির বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে পেল কত? 12 সেন্টিমিটার। তাহলে জাকিরের পরিমাপকৃত মান কত বইয়ের দৈর্ঘ্যের? জাকিরের পরিমাপকৃত মান মানে জাকির যেটা পাইছে মাইপা, জাকির মাইপা কি এটা পাইছে না 12 সেন্টিমিটার? এইটা। তাহলে আমাকে বলছে আপেক্ষিক শতকরা ত্রুটি বের করতে। তাহলে আমরা এটা ডিরেক্ট করতে পারি না। অতএব আপেক্ষিক শতকরা ত্রুটি কত হবে বলো তো? আপেক্ষিক শতকরা ত্রুটির সূত্রটা মনে আছে? দেখো তো, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান ইন্টু 100। তাহলে আমার এই জাকিরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত? 0.5। আমরা শুধু এখানে পজিটিভ মানটা বসাবো, প্লাস মাইনাস বসানোর দরকার নেই, শুধু মান 0.5। আর নিচে হলো পরিমাপকৃত মান, অর্থাৎ জাকির পরিমাপ করে করতে পাইছে বলো তো 12 ইন্টু 100। এটা যদি ক্যালকুলেশন করে দেখবা 4%। তাইলে জাকিরের ত্রুটি হয়েছে কত? হিসাবে ত্রুটি হয়েছে কত? 4%। এখন আমি যদি বলি জাকিরের সূক্ষ্মতা হয়েছে কতটুক, মানে এই মান নির্ণয়ের সূক্ষ্মতা কতটুক হয়েছে বা নির্ভুলতা কতটুক হয়েছে? 100 - 4 = 96%। ওকে, চলো আরেকটা অঙ্ক করি এই রিলেটেড এক্সাম্পল হিসাবে, দেখবা কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হবে। এখন তোমরা এক্সাম্পল হিসেবে 2 নম্বর অঙ্কটা দেখো তো। আন্নি ফিতা দিয়ে আয়তাকার গোড়ের ক্ষেত্রফল নির্ণয়ের সময় দৈর্ঘ্য আর প্রস্থ পেল 10 আর 8 সেন্টিমিটার। অর্থাৎ আন্নি নামের একজন একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ মাপল। সেই ঘরের দৈর্ঘ্য পাইল 10 সেন্টিমিটার আর প্রস্থ পাইল কত? 8 সেন্টিমিটার। আমি বলে দিচ্ছে আন্নি যে ফিতা দ্বারা দৈর্ঘ্য আর প্রস্থ মাপল,
তাতে 2 সেন্টিমিটারের নিচে কোনো কিছু পরিমাপ করা যায় না। আন্নির পরিমাপের আপেক্ষিক শতকরা ত্রুটি বের করতে বলছে। বুঝতে পারছো জিনিসটা? মানে আন্নি একটা ফিতা দিয়া গড়ের দৈর্ঘ্য পাইল 10 সেন্টিমিটার, প্রস্থ পাইল 8 সেন্টিমিটার। আর একটা কন্ডিশন আমাকে বলে দিছে যে আন্নি যে ফিতা দিয়ে মাপছে তাতে 2 সেন্টিমিটারের নিচে কোনো জিনিস মাপা যায় না। আর আন্নির পরিমাপের আপেক্ষিক শতকরা ত্রুটিটা আমাকে বের করতে হবে। তাহলে আগে আমার চূড়ান্ত ত্রুটিটা আমরা বের করে ফেলি। তো বলো তো চূড়ান্ত ত্রুটিটা কত হবে? চূড়ান্ত ত্রুটি মনে আছে তো? প্লাস মাইনাস ন্যূনতম পরিমাপযোগ্য একক ডিভাইডেড বাই 2। তাহলে আন্নির যে ফিতা দ্বারা মাপছে, বা আন্নির ক্ষেত্রে স্কেলটাই হলো আন্নির ফিতা। তাহলে আন্নির ফিতা দ্বারা যখন মাপছে সে কিন্তু ন্যূনতম কতটুক মাপতে পারবে, এককটা হলো 2। তাহলে এখানে ন্যূনতম পরিমাপযোগ্য একক হবে 2, মানে আন্নির ফিতায় সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপা যায়, ডিভাইডেড বাই 2, এটা সূত্রের 2। তাহলে কত আসবে? প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে আন্নির যে দৈর্ঘ্য আর প্রস্থ পরিমাপ করছে তাতে চূড়ান্ত ত্রুটি কত হবে? বা ওই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হলো প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। একটু তো তোমরা বুঝতে পারছো না? এখনও বুঝো নাই? আচ্ছা, তাহলে এখন আশা করা যায় তোমরা চূড়ান্ত ত্রুটি মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে আসো দেখো, এখন আন্নি কি করছে? ক্ষেত্রফল মাপছে না? আন্নি কি মাপছে? ক্ষেত্রফল মাপছে না? তো এই ক্ষেত্রফল মাপতে গিয়া সে দেখো তো দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আন্নির দৈর্ঘ্য কত পাইছে? 10, তাই না? আন্নি যখন মাপতে গেছে দৈর্ঘ্য পাইছে 10। বাট এইখানে চূড়ান্ত ত্রুটি প্লাস মাইনাস 1 মানে কি? আন্নির মাপে প্লাস মাইনাস 1 পর্যন্ত ত্রুটি হইতে পারে। তাহলে এই 10-এর সাথে আমরা প্লাস মাইনাস 1 সেন্টিমিটার কী করে দেই? যোগ করে দিই। বা আমরা কি লিখতে পারি? 1 বিয়োগ করো 9 সেন্টিমিটার হতে 1 যোগ করো 11 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে আন্নি মাইপা দৈর্ঘ্য পাইছে 10, তাই না? অসুবিধা নাই। বাট যেহেতু আমরা দেখলাম যে আন্নির মাপে প্লাস মাইনাস 1 পর্যন্ত ত্রুটি হইতে পারে, তাহলে এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে তুমি যদি কাউকে বলো তাহলে বলতে হবে যে এখানের দৈর্ঘ্যটা কত হবে? 9 সেন্টিমিটার হতে 11 সেন্টিমিটারের মধ্যে যে কোনো মানটা হইতে পারে, কারণ সে মাপছে 10। তার সর্বোচ্চ প্লাস 1 ত্রুটি হইতে পারে, সর্বনিম্ন মাইনাস 1 ত্রুটি হইতে পারে। তাহলে এখন কাউকে যদি অ্যাকুরেটলি বলতে চাও যে বাবা এটার দৈর্ঘ্য 9 থেকে 11 সেন্টিমিটারের মধ্যে যে কোনোটা হইতে পারে, তাইলেই কিন্তু তুমি 100% অ্যাকুরেট। আর কোনো এখানে কোনো ভুল হওয়ার কোনো পসিবিলিটিই নাই। তাইলে দৈর্ঘ্যের ক্ষেত্রে পাইলাম এইটা। সিমিলারলি প্রস্থের ক্ষেত্রে যদি বলি কি হবে বলো তো? প্রস্থ কত পাইছি? 8 না? এটার সাথেও তোমাকে প্লাস মাইনাস 1 সেন্টিমিটার কী করে দিতে হবে? যোগ বিয়োগ করে দিতে হবে। তাইলে আমরা কত পাবো বলো তো? এটার মান কত হবে? 7। 1 বিয়োগ করো 7 সেন্টিমিটার হতে 1 যোগ করো 9 সেন্টিমিটার পর্যন্ত। সিমিলারলি প্রস্থ তুমি কাউকে বললে বলবা এখানের প্রস্থটা হবে 7 থেকে 9 সেন্টিমিটারের মধ্যে যে কোনো মান। একটু বুঝছি? তাইলে এখন বলো তো আমরা লিখতে পারি অতএব আন্নির পরিমাপকৃত মান। আন্নির পরিমাপকৃত মান কত হবে? আমাকে এখানে কি বাইর করতে বলছে বলো তো? ক্ষেত্রফল না? তাহলে আন্নির পরিমাপকৃত মান 8 আর 10, মানে 10 × 8। যেহেতু আয়তাকার গড়ের দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে, তাহলে আয়তাকার গড়ের ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কত হবে? 8 × 10 = 80 সেন্টিমিটার আছে, তাই এর এককটা হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আন্নি ক্ষেত্রফল পরিমাপ করে পাবে 80 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা বুঝছো তো? আবার আমরা কি লিখতে পারি দেখো তো? আবার ক্ষেত্রফলের সম্ভাব্য ছোট মান, মানে ক্ষেত্রফলের সম্ভাব্য সবচেয়ে ছোট মান তুমি কত পাইতে পারো? এটা তো আন্নি পাইছে 80, বাট আমি দেখলাম যে আন্নির জায়গায় কিন্তু ত্রুটি হইতে পারে, অর্থাৎ দৈর্ঘ্যটা 9 থেকে 11, 7 থেকে 9টা হবে প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের সম্ভাব্য সবচেয়ে ছোটো মানটা কত হবে? এই যে যদি চিন্তা করো ওইটার বস্তুর দৈর্ঘ্য 9 হইতো আর প্রস্থ কত হইতো? 7, মানে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের এককটা সবচেয়ে ছোটো কি? এটা হইতো না? 7 × 9। আমরা কত লিখতে পারি বলো তো? 9 × 7 সমান কত? 63 সেন্টিমিটার স্কোয়ার। মানে তুমি কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে ত্রুটি কাউন্ট করলে সবচেয়ে ছোটো মান কত পাচ্ছ? 9। আর প্রস্থের ক্ষেত্রে সবচেয়ে ছোটো কত পাচ্ছ? 7।
তাইলে চিন্তা করো ক্ষেত্রফলের ক্ষেত্রে সবচেয়ে ছোট মান কত হইতে পারে? 63। আন্নির ক্ষেত্রে 80 ঠিক আছে, বাট আমি যদি ত্রুটি করার পরে দেখলাম সবচেয়ে ছোট কি মান পাইতে পারে। সিমিলারলি সবচেয়ে বড় সম্ভাব্য মান কত হইতে পারে এটা তো তোমরা এখন মনে হয় বুঝতেই পারতেছ। ক্ষেত্রফলের সবচেয়ে বড় সম্ভাব্য মান মানে আমি বড় মানটা নিয়ে দেখব। 11 ইন্টু কত 9 ইজ ইকুয়াল টু কত 99 সেন্টিমিটার স্কোয়ার। বুঝছো, এটা আন্নির পরিমাপকৃত মান, আর এটা হলো গিয়ে ক্ষেত্রফলের সবচেয়ে ছোট মান কত হইতে পারে আর সবচেয়ে বড় মান কত হইতে পারে। সবচেয়ে ছোট দুইটা নিয়ে ছোট মান, সবচেয়ে বড় দুইটা নিয়ে বড় মান পাইছি, একটু বুঝছি। তাহলে এখন আমাদের কাজ হবে চূড়ান্ত ত্রুটিটা বের করা। ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা কিন্তু আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে বা প্রস্থের ক্ষেত্রে ত্রুটিটা বের করছি, চূড়ান্ত ত্রুটি। আর এখন আমি কিন্তু বাইর করতেছি ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি। ওকে, তাহলে দেখো তো ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হবে বলো তো? ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি সবসময় মনে রাখবা, এই যে এইটা তোমার যে মান সেটা থেকে ছোট মান একবার বিয়োগ করবা, এই ডিফারেন্সটা হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি। আবার এই তোমার মান থেকে কি করবা, বড় মানটা বিয়োগ করবা, এইটাও চূড়ান্ত ত্রুটি হবে। ওইটা হতে পারে, দেখো তো আমরা লিখতে পারি 80 মাইনাস 63, তাই না, সমান সমান কত 17 সেন্টিমিটার স্কোয়ার। আবার কি লিখতে পারি, বড়টা থেকে 99 থেকে 80 বিয়োগ করো, তাইলে কত 19 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটিটা আমরা কেমনে বের করব, বা আয়তনের ক্ষেত্রে এটা মনে রাখবা যে তোমার যে মানটা এটা থেকে তোমার সম্ভাব্য ছোট মানটা বিয়োগ করে দিয়ে একটা পাবা। সিমিলারলি তোমার মান থেকে সবচেয়ে বড়টা বিয়োগ করে দিয়ে একটা পাবা। ওকে, এখানে সবসময় বুঝবা পরম মান থাকবে, মানে আমি পজিটিভ মানটা নিব। তাহলে এক ক্ষেত্রে আমি পাইলাম 17 সেন্টিমিটার স্কোয়ার চূড়ান্ত ত্রুটি, আরেক ক্ষেত্রে কত 19। এখন বলতে পারো যে ভাই আমি চূড়ান্ত ত্রুটি কোনটা নিব, আমি কিন্তু তোমাদের থিওরিতেই বলে দিছি, কিন্তু যদি কোনো ক্ষেত্রে একাধিক চূড়ান্ত ত্রুটি আসে তাহলে কিন্তু আমি বড় মানটাই নিব। এখানে বড় মান 19 না, অতএব চূড়ান্ত ত্রুটি কত হবে আমাদের ক্ষেত্রে 19। তাহলে এখন আমি আপেক্ষিক শতকরা ত্রুটিটা বের করে ফেলি। অতএব আপেক্ষিক ত্রুটি কত হবে বলো তো? আমরা কি জানি, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক শতকরা ত্রুটির সূত্র মনে আছে তো? চূড়ান্ত ত্রুটি, আমার এখানে চূড়ান্ত ত্রুটি কত বলো তো? 19, রাইট। আমার এখানে চূড়ান্ত ত্রুটিটা কত 19, আর আমার পরিমাপকৃত মান কত, মানে আমি যেটা পাইছি সেটা কত 80 না, ইন্টু কত করে দাও 100, এটা হয়ে যাবে তোমার আপেক্ষিক শতকরা ত্রুটি। এটা যদি তোমরা হিসাব করো এটার মান পাবা 23.8%, এটা হয়ে যাবে আপেক্ষিক শতকরা ত্রুটি। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক যদি বুঝো, এখন আমি কিন্তু অ্যাসাইনমেন্টের অঙ্কে চলে যাব, ওই অঙ্কগুলো তোমরা আরও সহজে বুঝতে পারবা। ওকে, চলো শুরু করি তাইলে আমাদের আজকের যে মিশন, মেন মিশনটা। ওকে, এখন তোমরা অ্যাসাইনমেন্টের ঘ নাম্বার অঙ্কটা দেখো, যেটা নিয়ে তোমাদের সবারই কনফিউশন আছে। হ্যাঁ, তাহলে দেখো, অসাধু দোকানদার, উদ্দীপকটা আমি একটু বলে দিচ্ছি। অসাধু দোকানদার দাবি করছে কাগজের মান কত 160 গ্রাম পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এবং পাতার সাইজ কত 75 ইন্টু 65 সেন্টিমিটার। এখন বলতেছে যে তুমি যদি এই দোকানদারের কথাটা যাচাই করতে চাও, তোমার কাছে তারা দুইটা অস্ত্র দিছে। একটা হচ্ছে মাপের জন্য একটা ফিতা দিছে, তার দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য। সেই ফিতায় তুমি 2 সেন্টিমিটারের নিচে মাপতে পারবা না, অর্থাৎ 2 সেন্টিমিটারের চেয়ে ছোটো কোনো জিনিস মাপতে পারবা না। আইদার 2, 4, 6, 8 এগুলো তুমি মাপতে পারবা। আবার বলছে তোমার যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না। তাহলে ভর মাপার সময় এমন হিসাব করতে হবে যে 20 গ্রামের নিচে কোনো জিনিস রেকর্ড হবে না। অর্থাৎ তোমার নিক্তিতে আইডিয়া দেখাবে 20 অথবা কত 40, 60, 80 এই ভরগুলাই দেখাবে। তোমার ডিজিটাল নিক্তি সেটা হলো মাথা গোড়া, সে 20 গ্রামের নিচে কোনো ভর দেখাবে না। তার মানে আইদার সে 20 দেখাবে, 40 দেখাবে, 60 দেখাবে, 80 দেখাবে, 100 দেখাবে, 120, অর্থাৎ ওই ভরগুলাই দেখাবে যেগুলোকে কি 20 দ্বারা ভাগ করা যায়। সিমিলারলি ফিতা দিয়েও 2 সেন্টিমিটারের নিচে মাপা যায় না। তাহলে তুমি কোনো কিছু মাপতে গেলে দেখবা যে ওই জিনিসগুলোই মাপতে পারবা যেগুলোকে তুমি 2 দ্বারা কি করতে পারবা, ভাগ করতে পারবা। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখন 4 বলছে তুমি যদি মাপযোগ করো বা তোমার নির্ণীত মানের নির্ভুলতার পরিমাণ বা সূক্ষ্মতার পরিমাণ বের করতে বলছে।
তাহলে এখন আসো আমরা গ হতে পাই কি বলো তো? তোমার উত্তরটা আমি শুরু করলাম, হ্যাঁ। গ হতে পাই, দেখো তো গ হতে পাই কি আমার নির্ণীত মান কত বলো তো? গ হতে পাই আমার নির্ণীত মান। আমার নির্ণীত মান কি? 10টা কাগজ মনে আছে তো? ঘ নম্বরে, উদ্দীপকের ঘ নম্বরে তোমাদের আমার নির্ণীত মান কত? 10টি কাগজের ভর কত গ্রাম? 780 গ্রাম। তারপরে কি? 10টি কাগজের দৈর্ঘ্য কত পাইছি? 750 সেন্টিমিটার। আর 10টা কাগজের প্রস্থ কত পাইছি? 650 সেন্টিমিটার। এটা গহতে পাইছি একই। আমি যে 10টা কাগজ ন্যূনতম কিনতে হবে না, তার ভর পাইছি 780 গ্রাম। 10টা কাগজের টোটাল দৈর্ঘ্য 750, 10টা কাগজের টোটাল প্রস্থ হলো 650 সেন্টিমিটার। এই যে তিনটা মান তুমি বের করছো না, এই বের করতে গিয়ে তোমার টোটাল কতটুকু ত্রুটি হয়েছে সেইটাই তোমাকে বের করতে বলছে এই অঙ্কে। তাহলে এই তিনটা মানেরই ক্ষেত্রে ত্রুটি বের করতে হবে, তাই না? বাট এই তিনটা মানের তো ত্রুটি আমি আলাদা আলাদা করে বের করতে পারবো না। আমাকে এখানে বলে দিছে কিন্তু এই তিনটা রিলেট করে একটা মান বলে দিচ্ছে, কাগজের মান। কাগজের মান কত বলে দিছে? 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এটার মানে কি? 1 বর্গমিটার কাগজের ভর কত? 160 গ্রাম। তাহলে এই জিনিসটার মানে কি? এটা দাঁড়ায় না, দেখো তো, 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এটার মানে কি? উপরে থাকবে ভর আর নিচে থাকবে কি বলো তো? ক্ষেত্রফল। অর্থাৎ যে কোনো জিনিসের ভরকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই কিন্তু তুমি গ্রাম পার মিটার স্কোয়ার এককটা পাবা। এই পার মিটার স্কোয়ার মানে কি? মিটার স্কোয়ার নিচে, আর মিটার স্কোয়ার কার একক? ক্ষেত্রফলের একক কিন্তু। তাহলে চিন্তা করো, 160 গ্রাম পার মিটার স্কোয়ার কাগজের ক্ষেত্রে আসছে মানে কি? কাগজের ভরটা উপরে ছিল। কাগজের ক্ষেত্রে যদি বলি, এটা হবে কাগজের ভর বাই কত? কাগজের ক্ষেত্রফল। তাহলে এটা 10টা হোক 15টা অসুবিধা নেই, 10টা কাগজের ভরকে 10টা কাগজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিলেই তুমি ওই কাগজের মানটা এই গ্রাম পার মিটার স্কোয়ার এককে পাবা। তাইলে আমারও যখন এই ক্ষেত্রে নির্ভুলতার মান যাচাই করব, আমার তো এটা দেয়া আছে না, আমার পরিমাপকৃত মান কিন্তু এইটা। তো এইটার সাপেক্ষে তুলনা করতে গেলে তাহলে আমি যে বাকি মানগুলো বের করব সেটাও কিন্তু এই জিনিসটাই কি করে নিতে হবে? কনভার্ট করে নিতে হবে। ওকে, এটা কোনো সূত্র না, এটা এই সেন্সে দেয়া আছে। দেখো চিন্তা করে এইটা বের করছে কেমনে? কাগজের ভরকে কাগজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই কিন্তু এই মানটা পাইছে। তো সিমিলারলি দেখবা আমার ক্ষেত্রেও কিন্তু আমি যে মানগুলো বের করছি, আমার 10টা কাগজের ভরকে 10টা কাগজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করেই কিন্তু আমি এই মানগুলা বের করছি। ওকে, তাহলে এখন দেখো তো, এটা তোমার দেয়া লাগবে না, এটা রাফ। ওকে, তাহলে এখন তোমরা দেখো তো, 10টা কাগজের ভর এত, 10টা কাগজের দৈর্ঘ্য এত, 10টা কাগজের প্রস্থ এটা। এখন তোমরাই বলো, আগে তো করে আসছে দুইটা অঙ্ক, ভর পরিমাপে আমরা যে ভর বাইর করছি না 10টা কাগজের 780, চূড়ান্ত ত্রুটি কত হবে তোমরা কেউ বলতে পারবা? দেখো তো চিন্তা করে। আমি কিন্তু সূত্রটা বলছিলাম প্লাস মাইনাস। তোমার স্কেলে মনে আছে ন্যূনতম পরিমাপকৃত মান বাই 2। তাহলে আমার ভর পরিমাপের সময় আমি ন্যূনতম কতটুক মাপতে পারি? 20। তাহলে এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে প্লাস মাইনাস 20/2 সমান হবে 10 গ্রাম। শেষ হয়ে গেল। বুঝছো একটু না? বুঝে নাই? তারপরে আমি এখন দৈর্ঘ্য পরিমাপে যদি বলি, দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি কত হবে? প্লাস মাইনাস দৈর্ঘ্যের ক্ষেত্রে কত? ন্যূনতম পরিমাপকৃত মান কত বলো তো? 2। তাহলে এটা হবে 2/2 সমান হবে প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে চিন্তা করো, ভর পরিমাপে চূড়ান্ত ত্রুটি পাইছি 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 10 গ্রাম, আর দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি পাইছি প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। একটু বুঝছি। তাহলে এখন তুমি চিন্তা করো, আমরা লিখতে পারি অতএব আমার মাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভর। আমি পাইছি কত? 780। আসলে এটা হইতে পারে কতটুক? আগেই বলছি কিন্তু প্লাস মাইনাস 10 কম বেশি হইতে পারে। ত্রুটি মানে কি? তুমি যে 780 পাইছো
তার সাথে প্লাস মাইনাস 10 কম বেশি হইতে পারে। তাহলে বা আমরা লিখতে পারি কত, 10 বিয়োগ করলে কত, 10 একবার বিয়োগ করবে একবার যোগ, এটা তোমার মানটা হইতে পারে 780 হতে 790 গ্রাম পর্যন্ত, তাই না? যে কোনোটা হইতে পারে। অর্থাৎ তোমার বরের সর্বনিম্ন মান 770, সর্বোচ্চ মান তুমি 790 পাইতে পারো, আর তুমি পাইছো কিন্তু 780। আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে বলো তো কত হইতে পারে? দৈর্ঘ্য কিন্তু 10টার ক্ষেত্রে 750, 750 প্লাস মাইনাস কিন্তু 1, কারণ দৈর্ঘ্যের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে প্লাস মাইনাস 1, ভরের ক্ষেত্রে প্লাস মাইনাস 10। তাহলে এটা কত হবে? 1 বিয়োগ করলে 749, 1 যোগ করলে 751, অর্থাৎ 749 হতে 751 সেন্টিমিটার পর্যন্ত। একটু বুঝছো? দৈর্ঘ্য পাইলাম। এখন তোমরা বলো প্রস্থের ক্ষেত্রে কত হবে? প্রস্থ অবভিয়াসলি সবাই পারতেছে 650 প্লাস মাইনাস 1, বা কত হইতে পারে? 649 হতে 651 সেন্টিমিটার পর্যন্ত। একটু বুঝছো? আমি কিন্তু একটু লেন্থলি বুঝাচ্ছি, কারণ এই জিনিসটা অনেকেই বুঝতেছো না। আমি শুরুতে কি করছি দেখো, গ হতে পরিমাপকৃত আমার কি কি মান? ভর পাইছি 780, দৈর্ঘ্য পাইছি 750, প্রস্থ পাইছি 650। আর ভর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কেমনে বের করতে আগেই জানছো, যেহেতু সর্বনিম্ন স্কেল 20, তাহলে পরিমাপ মানে ত্রুটি হবে প্লাস মাইনাস 10 গ্রাম, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। তাহলে এখন চিন্তা করো, তোমার ভর যে পাইছো 780, এটা আসলে 770 থেকে 790 পর্যন্ত যে কোনোটা হইতে পারে। দৈর্ঘ্য 749 থেকে 751 যে কোনোটা হইতে পারে। প্রস্থ 649 হতে 651 যে কোনোটা হইতে পারে। এখন দেখো তো আমার পরিমাপকৃত মানটা আমরা বের করি তো। আমার পরিমাপকৃত মান মানে আমি যে মানটা পাইছি, আমার পরিমাপকৃত মান বুঝছো তো? আমি যে মানটা পাইছি কত বলো তো? আমি ভর পাইছি কত? 780। আমি আগে কিন্তু সূত্রটা দেখাইছিলাম, কি সূত্র মনে আছে তো? ভরকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিচ্ছি, তাইলেই কিন্তু আমার এককটা কি আসবে? গ্রাম পার মিটার স্কোয়ারে আসবে। কারণ আমি কিন্তু তুলনা করতেছি কত? 160 গ্রাম পার মিটার স্কোয়ারের সাথে, গ্রাম পার মিটার স্কোয়ারের সাথে। তাইলে আমি এই কারণে আমার যে কাগজের ভরটা পাইছি কত? 780। আর কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ কত পাইছি মনে আছে তো? দৈর্ঘ্য পাইছি 10টা কাগজের, কিন্তু 10টা কাগজের ভর, আর নিচে হবে 10টা কাগজের ক্ষেত্রফল। ওকে, এটা হয়ে গেলে তুমি তোমার পরিমাপকৃত মানটা পেয়ে যাবা, মানে ভর বাই ক্ষেত্রফল একক দিয়া। ওকে, তাহলে 780, আর তুমি পাইছো দৈর্ঘ্য 750, প্রস্থ পাইছো কত? 650। এইটা করলেও কিন্তু হবে না, এটা করলে কিন্তু 100টা কাগজের ক্ষেত্রফল চলে আসে। তোমাকে বের করতে হবে 10টা কাগজের ক্ষেত্রফল। তাহলে তুমি এই 750কে 10 দ্বারা ভাগ করলে একটা কাগজের দৈর্ঘ্য, একটা কাগজের প্রস্থ, এটাকে 10 দ্বারা গুণ করে দাও। জিনিসটা বুঝছো না বুঝো নাই? আমার কিন্তু কি দেয়া আছে? কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ কত দেয়া আছে? 65 ইন্টু 75। এটা কিন্তু একটা কাগজের ক্ষেত্রফল না ভাই? এখানেও তাই করছে। 750কে 10 দ্বারা ভাগ করলে কিন্তু 75 আসে, 650কে 10 দ্বারা ভাগ করলে 65। অর্থাৎ এই অংশটুকু হলো একটা কাগজের ক্ষেত্রফল ইন্টু 10, মানে 10টা কাগজের ক্ষেত্রফল। এটার এককটা কি হবে? নিচে কিন্তু সেন্টিমিটার স্কোয়ার, এটার এককটা হবে গ্রাম পার কি সেন্টিমিটার স্কোয়ার। তাইলে এটার মান তোমরা যদি হিসাব করো তাইলে পাবা 0.016 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমার কিন্তু এককটা গ্রাম পার মিটার স্কোয়ারে আছে, তাহলে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারকে যদি গ্রাম পার মিটার স্কোয়ারে নিতে হয়, সবসময় মনে রাখবা 2টা 100 দ্বারা তুমি গুণ করে দিবা। 2টা 100 দ্বারা কী করে দিবা? গুণ করে এই জিনিসটাকে 2টা 100 দ্বারা গুণ করে দাও, তাহলে পাওয়া যাবা কত? 160 গ্রাম পার, এই যে দেখো সেন্টিমিটার স্কোয়ারটা কোথায় চলে আসছে? মিটার স্কোয়ারে। এই জিনিসটাকে 2টা 100 দ্বারা গুণ করে দিছি। এটা হলো আমার পরিমাপকৃত মান, মানে আমি পরিমাপ করে যেটা পাইছি। এখন চিন্তা করো, এই আমার পরিমাপকৃত মান তো এটা পাইছি, তাইলে আমি তো একটু আগেই বলছি কি, প্রশ্নটা খেয়াল রাখো, আমি বলছি যে আমার মাপের সর্বনিম্ন মান এগুলো হইতে পারে, সর্বোচ্চ মান এগুলো হইতে পারে না। এখন দেখি তো আমি যে আমার মাপের ক্ষেত্রে একই, এই যে মানটা আমি এটা পাইছি না, সবচেয়ে ছোট কি মানটা পাইতে পারি আর সবচেয়ে বড় কি মানটা পাইতে পারি। ওকে, সম্ভাব্য এইখানে কেন বাইর করতেছি? কারণ এই ক্ষেত্রে আমার চূড়ান্ত ত্রুটিটা বের করতে পারবো। মনে আছে তো? আমার পরিমাপকৃত মান থেকে সবচেয়ে ছোটোটা বিয়োগ করব, আর
বড়টা থেকে এই আমার পরিমাপকৃত মান বিয়োগ করলে যে ডিফারেন্স থাকবে এই দুইটার মধ্যে বড়টাই হবে আমার চূড়ান্ত ত্রুটি। আমি কিন্তু একটা অঙ্ক তোমাদের অলরেডি করাইছি, হ্যাঁ, তোমরা তাও যদি না বুঝো তোমাদের বইয়ের 27 পৃষ্ঠার যে এক্সাম্পলটা দেওয়া আছে ওইটা ভালো করে করো, রুলারের অঙ্ক। হ্যাঁ, সম্ভাব্য সবচেয়ে ছোট কাগজের মান কত হইতে পারে। এখানে আরেকটা জিনিস বলে দিই, ভগ্নাংশের ক্ষেত্রে তুমি চিন্তা করো, একটা ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ মানে কি, উপরে থাকে কি লব আর নিচে থাকে হর, রাইট, এটা একটা ভগ্নাংশ, লব বাই হর। তো কোনো জিনিসের যদি ছোট মান বের করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে, মনে রাখবা এই লবটা কি হইতে হবে, ছোট হইতে হবে, আর যেটা দিয়ে ভাগ করবা সেটা কি হইতে হবে, বড় হইতে হবে, তাইলেই কিন্তু সবচেয়ে ছোট মান পাবা। তুমি এটার সবচেয়ে ছোট মান কখন পাবা, লবটাকে কি নিতে হবে, যতটুকু সম্ভব ছোট নাও, হরটাকে সবচেয়ে বড় নাও, তাহলে কি হবে, এই মানটা সবচেয়ে ছোট পাবা। এটা বড় নিতে হবে, এটা উল্টায় নিতে হবে, এটা যদি বড় নাও ভাগ করলেই না ছোট মান পাবা। ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবা ছোট মান বের করার সময় উপরেরটাকে সবচেয়ে ছোট নিতে হবে, নিচেরটাকে সবচেয়ে বড় নিতে হবে, তাইলেই তুমি ছোটটা পাবা, সবচেয়ে ছোট মান। আবার উল্টা চিন্তা করো, বড় মান বের করার সময় এইটাকে কি নিতে হবে, বড় নিতে হবে, আর নিচেরটাকে কি নিতে হবে, ছোট, তাইলেই কিন্তু তুমি সবচেয়ে বড় মান পাবা। ভগ্নাংশ জিনিসটা একটু চিন্তা করে দেখো, হ্যাঁ, তাইলেই বুঝতে পারো, কারণ এখানে যদি তুমি বড়টা নাও তাহলে ভাগ করলে তো জিনিসটা ছোট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে সম্ভাব্য ছোট মান বের করার সময় উপরের ছোটটা নিব, নিচে বড়টা। তাহলে কাগজের ভরের ক্ষেত্রে তুমি চিন্তা করো তো সবচেয়ে ছোট কোনটা হইতে পারে, 770। আমি সম্ভাব্য সবচেয়ে ছোট মান কত হইতে পারে সেটা বাইর করতেছি, সবচেয়ে ছোট ছোট দৈর্ঘ্যগুলো নিয়ে। তাহলে কাগজের ক্ষেত্রে উপরে সবচেয়ে ছোট এইটা, আর নিচে কিন্তু বড়গুলো বসাবো ছোট মান বের করার সময়। তাহলে আমার দৈর্ঘ্য হইতে পারে 751, প্রস্থ হইতে পারে 651। তাহলে দেখো তো সম্ভাব্য সবচেয়ে ছোট কাগজের মান কত হবে, উপরে হবে 770 আর নিচে হবে 751/10 ইন্টু 651/10 ইন্টু 10, একক হবে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। জিনিসটা বুঝছো তো, উপরেরটাকে সবচেয়ে ছোটো নিচ্ছি, নিচেরটাকে বড় নিচ্ছি, এটা হলো একটা কাগজের ক্ষেত্রফল ইন্টু 10। ওকে, আচ্ছা, তাহলে এইটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে মানটা পাবা 0.01575 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এই গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারকে গ্রাম পার মিটার স্কোয়ারে নিতে হলে কী করতে হবে, দুইটা 100 দ্বারা গুণ করে দাও, তাহলে পাবা 157.5 গ্রাম পার কি মিটার স্কোয়ার। এখন তোমরাই বলো, অতএব সম্ভাব্য সবচেয়ে বড় মান কত হবে বলো তো ভাই, এটা আশা করা যায় তোমরা পারবা। সবচেয়ে বড় মান, তাহলে উপরেরটা বড় নিতে হবে, তো ভরের সম্ভাব্য সবচেয়ে বড় মান কত, 790, আর নিচেরটা ছোটো, তাহলে নিচে দৈর্ঘ্যের ক্ষেত্রে কত হবে বলো তো, 751 না, কিন্তু 749/10 ইন্টু প্রস্থের ক্ষেত্রে কত হবে, 649/10, এই যে একটা কাগজের ক্ষেত্রফল ইন্টু 10, এটা 649। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা যদি হিসাব করো তাহলে তোমরা মানটা পাবা 0.01625 গ্রাম পার কি সেন্টিমিটার। এইটাকে যদি তোমরা দুইটা 100 দ্বারা গুণ করো তাহলে দেখবা এটার মান পাবা কত, 162.5 গ্রাম পার মিটার স্কোয়ার। একটু বুঝছো তো, আমার পরিমাপকৃত মান বের করলাম, তারপর সবচেয়ে ছোটো কাগজের মান কি হইতে পারে, সবচেয়ে বড় কি হইতে পারে সেটা বের করলাম। এখানে চিন্তা করবা যে ভর বাই ক্ষেত্রফল দিয়ে কেন বের করছি, কারণ কাগজের মানটাই দিয়ে আছে ভর বাই ক্ষেত্রফল এককে, তাই আমরা এই সূত্রটা ইউজ করছি। তারপরে দেখো তো এখানে, তাইলে এখন বলো তো চূড়ান্ত ত্রুটি কত হইতে পারে। চূড়ান্ত ত্রুটি আমি কি বলছিলাম, আমারটা থেকে সবচেয়ে ছোটো মান বিয়োগ করব, এটা একটা পাবো, মনে আছে তো, আমারটা থেকে সবচেয়ে ছোটো মান বিয়োগ করব, এটা একটা পাবো, অথবা সবচেয়ে বড়টা থেকে আমারটা বিয়োগ করব, যে দুইটা পাবো এটার মধ্যে সবচেয়ে বড়টা হবে আমার চূড়ান্ত ত্রুটি। তাহলে আমি বিয়োগ করি, 160 থেকে 157.5 বিয়োগ করি, দেখো তো চূড়ান্ত ত্রুটি কত হবে, 160 মাইনাস 157.5 সমান সমান কত হবে, 2.5 গ্রাম পার মিটার স্কোয়ার। এটা একটা হইতে পারে। আর সবচেয়ে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, তোমারটা বিয়োগ করো আগে, অর্থাৎ 162.5 বিয়োগ 160,
সমান সমান 2.5 গ্রাম পার মিটার স্কয়ার। বুঝছো তো? তোমার যে পরিমাপকৃত মান এটা থেকে ছোটটা বিয়োগ করবা, আর তোমার পরিমাপকৃত বড় মান থেকে ছোটটা তোমারটা বিয়োগ করবা, তাইলেই পেয়ে যাবা চূড়ান্ত ত্রুটির মান, দুইটা মান। আর যেহেতু এখানে দুইটা মানই সমান, তাহলে আমার ঝামেলা নাই। নর্মালি যদি ভিন্ন ভিন্ন হইতো আমি বড়টাই নিতাম, যেহেতু দুইটাই সমান, তাহলে অতএব আমার চূড়ান্ত ত্রুটি কত হবে বলো তো? 2.5ই হবে, দুইটা মানই সমান। যদি ভিন্ন ভিন্ন হইতো তাহলে আমি বড়টা নিতাম। তাহলে এখন চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি। অতএব বলো তো আপেক্ষিক শতকরা ত্রুটি কত হবে? আপেক্ষিক শতকরা ত্রুটি মনে আছে তো? সূত্রটা চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কত? পরিমাপকৃত মান ইন্টু 100। ওকে, তো চূড়ান্ত ত্রুটি তো বাইরেই করলা, কত বলো তো? 2.5। আর তোমার পরিমাপকৃত মান, তুমি পরিমাপ করে কিন্তু এইটা পাইছো। এটা হলো সবচেয়ে ছোট কি হইতে পারে, সবচেয়ে বড় কি হইতে পারে, তোমার পরিমাপকৃত মান কিন্তু এইটা। তাহলে এইটা 160 ইন্টু কত? 100। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এটা যদি হিসাব করো তাহলে তোমরা পাবা 1.56%। এটা পেলাম ত্রুটি। অতএব নির্ভুলতা কত হবে বলো তো ভাই? নির্ভুলতার পরিমাণ কত হবে? 100 থেকে তোমরা 1.56 বিয়োগ করে দাও, তাহলে হিসাব করে পাবা 98.44% হবে তোমার নির্ভুলতার পরিমাণ। 100 থেকে 1.56 বিয়োগ করলে 98.44%। তাহলে দেখো এই অঙ্কটা বুঝছো তো? এখন তোমরা অনেকে গুলায় ফেলতেছো যে এই জিনিসগুলো বের করছি, বাট এটার তো ত্রুটি বের করবো না। আমার আলটিমেট লক্ষ্য কি? কাগজের মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার ঠিক আছে কিনা, আমার নির্ণীত মান কিন্তু এইটা। সো এইটার সাপেক্ষে তোমাকে কি করতে হবে? ত্রুটিটা বের করতে হবে। এইটার করার জন্যই আমি তিনটার মান বের করে আমি দেখছি আমার পরিমাপকৃত মান কত হবে, সম্ভাব্য সবচেয়ে ছোট কোনটা, সম্ভাব্য সবচেয়ে বড় কোনটা, তারপর চূড়ান্ত ত্রুটি বের করে ওইভাবে বের করছি। কারণ তোমরা নিজেও জানো, যেমন এই অঙ্কটায় দেখো, যদি শুধু আয়তন নির্ণয়ের কথা বলতো তাহলে আমরা কিন্তু তাই বলছি যে ত্রুটি ধরে সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন, সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন, আমার আয়তন। তাহলে চূড়ান্ত ত্রুটি কি? আমার আয়তন থেকে ছোটটা বিয়োগ করে দিছি, বড়টা থেকে আমার আয়তন বিয়োগ করে দিছি, যেটা বড় ওইটা হলো গিয়ে চূড়ান্ত ত্রুটি। তাহলে আপনাকে এই কনসেপ্টেই কিন্তু এটা বাইর করা হয়েছে। বাট ওইটা তো আয়তন, তাই ঝামেলা নাই, একটাই এক লাইন। বাট ওইটা হইলে গিয়ে কি গ্রাম পার মিটার স্কোয়ার এককে আছে, অর্থাৎ ভগ্নাংশ টাইপের অঙ্ক। সো ওই কনসেপ্টটা তোমরা চিন্তা করবা, তাইলেই চলে আসবে। হ্যাঁ, ওকে। এখন তোমরা একের ঘ নাম্বার অঙ্কটা দেখো তো। একের গয়ে কি বলছে যে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলা কাগজ কিনতে হবে। তাহলে ফিজিক্সের 1 নাম্বার অ্যাসাইনমেন্টে উদ্দীপকে কি বলছে যে তোমার কাগজের মান দোকানদার বলছে কত? 160 গ্রাম পার কত মিটার স্কয়ার। এটা মানে কি 1 বর্গমিটার কাগজের ভর 160 গ্রাম এইটা। আর কাগজের প্রতিটা পাতার দৈর্ঘ্য আর প্রস্থ কত? 75 ইন্টু কত? 65 সেন্টিমিটার। এই দুইটা জিনিস তোমার উদ্দীপকে দেয়া আছে। উদ্দীপকে বলছে যে তোমার কাগজের মানটা হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, আর তোমার প্রতিটা পাতার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 75 ইন্টু 65 সেন্টিমিটার। আরও দুইটা জিনিস দিয়ে দিছে কিন্তু মনে রাখবা। তোমাকে বলছে এইটা নিশ্চিত হওয়ার জন্য তুমি যে ফিতা ইউজ করবা সেই ফিতায় কি হয় 2 সেন্টিমিটারের নিচে মাপা যায় না, আর 20 সেন্টিমিটারের নিচে ভর কি হয় না? রেকর্ড হয় না। তাহলে উদ্দীপকের সামারিটা এইটাই, তোমাকে যাচাই করতে হবে যে আসলেই 1 বর্গমিটার কাগজের ভর 160 গ্রাম কিনা, আর কাগজের সাইজ 75 ইন্টু 65 কিনা। সেটা যাচাই করার জন্য তোমাকে দুইটা অস্ত্র দিছে। দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য ফিতা দিছে, সেই ফিতায় কিন্তু 2 সেন্টিমিটারের নিচে মাপতে পারবা না। 2 সেন্টিমিটার নিচে মাপতে পারবা না, কি তো অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থ মাপলে আইদার তুমি কত পাবা? 2, 4, 6, শুধু জোড় মানগুলো পাবা, অর্থাৎ ওই মানগুলো পাবা যেটাকে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা। আবার চিন্তা করে এখানে বলছে 20 গ্রামের নিচে ভর রেকর্ড হয় না, অর্থাৎ স্কেলে আইদার 20 দেখাবে না হয় 40 দেখাবে, 20, 40, 60, অর্থাৎ 20 দ্বারা যে ভরগুলাকে ভাগ করতে পারবা শুধুমাত্র ওইগুলাই কি দেখাবে। বুঝতে পারছো? তাহলে এখন বলছে যে এই দুইটা ঘটনা নিশ্চিত হওয়ার জন্য
তোমাকে মিনিমাম কয়টা কাগজ কিনতে হবে, তাই না? এখন তো করোনার সময় সবার আর্থিক অবস্থা খারাপ, তাই বলছে যে মিনিমাম কয়টা কাগজ কিনতে হবে। তাহলে আগে আমরা দেখি, এটা উত্তর শুরু হচ্ছে, হ্যাঁ এটা রাফ। হ্যাঁ, একটা পাতার সাইজ দেয়া আছে কত বলো তো? তোমার উদ্দীপকে দেয়া আছে 75 ইন্টু 65 কত সেন্টিমিটার, একটা পাতার সাইজ। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব একটি পাতার ক্ষেত্রফল, তো এটা দেয়াই আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত হবে? 75 ইন্টু 65, যেহেতু সেন্টিমিটার এটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার। এটা তোমরা ক্যালকুলেটর করলে পাবা 4875 বর্গ সেন্টিমিটার। এই বর্গ সেন্টিমিটারকে যদি তুমি মিটার স্কোয়ারে নিতে হয়, দুইটা 100 দ্বারা ভাগ করতে হয়। কেন বলো তো? জানো তো এটা সেন্টিমিটার স্কোয়ার মানে কি? সেন্টিমিটার স্কোয়ার মানে এখানে দুইটা সেন্টিমিটার কিন্তু গুণ আকারে আছে। তাহলে আসলে তুমি দুইটা সেন্টিমিটারকে মিটারে নিচ্ছ মিটার স্কোয়ারে যাওয়ার সময়, হ্যাঁ? তাহলে দুইটা 100 দ্বারা ভাগ করতে হবে। এই সেন্টিমিটারকে মিটারে যাইতে হলে 100 দ্বারা ভাগ, এই সেন্টিমিটারকে মিটারে যাইতে হলে 100 দ্বারা ভাগ। তাহলে এখানে তুমি দুইটা 100 দ্বারা কী করে দাও? ভাগ করে দাও। এই যে 100 ইন্টু 100, বর্গ সেন্টিমিটার চলে যাবে কিসে? এই যে দেখো বর্গ মিটারে চলে আসলো। তাহলে এটা হিসাব করে পাবো তোমরা 0.4875 বর্গ মিটার, একটা পাতার ক্ষেত্রফল। তাহলে এই যে কাগজের মানটা দেয়া আছে না 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এটার মানে কি ভাই বলো তো? আমরা লিখতে পারি না যে ওকে 1 বর্গমিটার কাগজের ভর 160 গ্রাম। তাহলে আমার যে একটা কাগজের ক্ষেত্রফল, এত বর্গমিটার কাগজের ভর কত আসে সেটা বের করে ফেলি। অতএব 0.4875 বর্গমিটার কাগজের ভর কত হবে? 160 ইন্টু কত? 0.4875 গ্রাম। এটা হিসাব করে দেখবা পাবা তোমরা 78 গ্রাম। তাহলে তোমার একটা কাগজের ভর আসা উচিত 78 গ্রাম। তোমার কাগজের ভর বলছে না 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ তুমি যদি একটা কাগজের ভর 78 গ্রাম পাও তাহলে বুঝবা দোকানদারের কথা ঠিক আছে। বাট একটা জিনিস চিন্তা করো, তোমার যে নীতি আছে সেটা দিয়ে কিন্তু 20 সেন্টিমিটারের নিচে কি হয় না, মাপা যায় না। তাহলে তুমি যে একটা কাগজ কিনলা, কিনে কিন্তু দোকানদারের কথা যাচাই করতে পারবা না ভাই। পারবা? পারবা না, কারণ তোমার নীতি দ্বারা আবার 78 গ্রাম মাপা যায় না। তাহলে বুঝবে কেমনে দোকানদার ঠিক দিছে না ভুল দিছে? যদি মাপতে পারতাম যে একটা কাগজের ভর 78 আসলেই কিন্তু আমার ঠিক আছে, এখানেই শেষ, তাহলে আমি বলে দিতাম ন্যূনতম একটা কাগজ কিনতে হবে। বাট এখানে কিন্তু একটা কাগজ কিনলে লাভ হচ্ছে না। তাহলে বলবা এখানে এবার এই কথাটা লিখে দিবা যে যেহেতু ডিজিটাল নিক্তিতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না, তাই 78 গ্রাম ভরকে আমি কি করতে পারবো না, মাপতে পারবো না, তাই না? তাইলে আমি কি হইতে পারে? তাইলে আমাকে এমন সংখ্যক ন্যূনতম, মানে কমপক্ষে বা ন্যূনতম একই কথা, আমাকে এমন সংখ্যক ন্যূনতম কাগজ কিনতে হবে যার ভরকে কি করা যায়? 20 দ্বারা কি করা যায়? ভাগ করা যায়। সুন্দর না যুক্তিটা? যে আমার একটা কাগজের উপর 78 গ্রাম, বাট আমার ডিজিটাল নীতি দিয়ে এটা মাপতে পারবো না। তাহলে আমাকে এমন সংখ্যক কাগজ কিনতে হবে যাদের ভর কি হবে? সম্মিলিত ভর হবে 20 দ্বারা বিভাজ্য, ওটুক ন্যূনতম কাগজ আমাকে কিনতে হবে। তাহলে যেহেতু একটা কাগজের ভর আমি পাইছি 78, অতএব দুইটা কাগজের ভর কত হবে বলো তো ভাই? দুইটা কাগজের ভর কত হবে? 2 ইন্টু 78 সমান 156 গ্রাম। এখানে দিবা এটা কিনা 20 দ্বারা কিনা বিভাজ্য নয়। এটা কি 20 দ্বারা বিভাজ্য? 20 দ্বারা ভাগ যায় না।
তো এরকম তুমি ডট ডট আসবা, ডট 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 দিয়ে দিবা, হ্যাঁ ডট ডট দিয়ে দিবা, ডট ডট দিয়ে বলবো অতএব 10টি কাগজের ভর সমান কত হবে 10 × 78, একটার 78 হলো 10টার এইটা, সমান কত হবে 780 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য। এখানে ডট ডট দিছি দেখবা 3টা 4টা তোমরা দেখাইতেও পারো, অসুবিধা নাই, 5টা 6টা 7টা 8টা 9টা সবগুলাই দেখবা 20 দ্বারা কি না বিভাজ্য না। তাহলে 10টা কাগজের ভর আমি এটা পাইলাম যা 20 দ্বারা কি বিভাজ্য। তাহলে অতএব বলবা অতএব আমাকে কমপক্ষে 10টি কাগজ কিনতে হবে দোকানদারের কথা যাচাই করতে। ওকে, 10টি কাগজ কিনলে তার ভর 780 গ্রাম হয়। একটু ডিটেলস বলে দিবা, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, যতটুকু পারো ডিটেলস। 10টি কাগজ কিনলে তার ভর 780 গ্রাম হয়, যা আমার ডিজিটাল নিক্তি দ্বারা মাপা সম্ভব। আবার 10টি কাগজের দৈর্ঘ্য কত হবে বলো তো? একটা কাগজের দৈর্ঘ্য যদি কত হয় 75, তাহলে 10টা কাগজের দৈর্ঘ্য কত হবে 750 সেন্টিমিটার, এবং প্রস্থ 65 × 10 = কত হবে 650 সেন্টিমিটার, যা আমি, যেহেতু জোড় সংখ্যা 650 বা 750কে তুমি 2 দ্বারা মাপতে পারবা, 2 সেন্টিমিটার দ্বারা মাপতে পারবা, যা আমি আমার ফিতা দ্বারা মাপতে পারবো। এই লজিকটাই বলে দিলেই হবে, এই যুক্তিটা দেখা দিলে। এখন অনেকেই বলছে যে আসলে 10টা কাগজকে আমি ফিতা দ্বারা কিভাবে মাপবো, তাই না? এটা একদম সিম্পল ভাই। এই যে 10টা কাগজকে পর পর বসাবা দৈর্ঘ্য বরাবর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এদিকে এটা দিয়ে দিলাম 10টা, 1 2 3 4 5, এটা দেখাইতে হবে না, এটা রাফ, হ্যাঁ 6 7 দেখালে অসুবিধা নেই, 8 9 10। এই যে দেখো, এই 10টা কাগজের দৈর্ঘ্য যদি কত হয় 750 সেন্টিমিটার, তাহলে বুঝবা কাগজের সাইজ ঠিক আছে। সিমিলারলি তুমি এখন এই 10টা কাগজকে প্রস্থ বরাবর, মানে লম্বালম্বি বসো, এই যে প্রস্থ বরাবর, মানে এই জিনিসটাকে এটার উপরে নিয়ে আসো, এই জিনিসটাকে এটার উপরে, মানে এই যে এই বরাবর উপরে উপরে বসাও, তাহলে তুমি যেটা পাবা সেটা কি এখন প্রস্থ না? বুঝো না? এই 10টা কাগজকে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপর আরেকটা রাখো, তাহলে তুমি যদি প্রস্থটা কত পাও 650 সেন্টিমিটার পাও, তাহলে বুঝবা তার প্রস্থটাও ঠিক আছে। তাহলে তোমরাই চিন্তা করো যে আমি 20টা কাগজ কেন কিনবো? যদি আমি 10টা কাগজ কিনে যে ভরটা পাচ্ছি সেটা আমি আমার ডিজিটাল নিক্তি দ্বারা মাপতে পারি, মাপার পরে আমি বলে দিতে পারি যে দোকানদারের কথাটা ঠিক না ভুল। সিমিলারলি 10টা কাগজের দৈর্ঘ্য একভাবে প্লেস করে, প্রস্থ বরাবর প্লেস করে আমি দৈর্ঘ্য আর প্রস্থ মাপতে পারি। তাহলে কি আমার 20টা কাগজ কেনার দরকার আছে? আমাকে বলছে কিন্তু কমপক্ষে, যদি কমপক্ষে না বলতো তাহলে তুমি 20টা 40টা 100টাই কিনো, কোনো অসুবিধা নাই। তোমাদের এখন আর 1 নং অ্যাসাইনমেন্টের ঘ আর ঘ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো, আমি চেষ্টা করি সবগুলো কমেন্টেরই রিভার্ট করার। আর যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা, যারা নতুন মানে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করি একই যে সবসময় অ্যাকুরেট এবং ভালো ভিডিও দেওয়ার আগে। যদি ভুলও কিছু হয়ে যায় মাঝে মধ্যে, আমি কিন্তু সাথে সাথে রিভার্ট করে ফেলি। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং।